সবাইকে স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন বিজনেস বাংলাদেশ অনুষ্ঠানে। সাথে আছি আমি তাসনুভা মোহনা। দর্শক, আপনারা জানেন যে আমাদের অনুষ্ঠানে আমরা দেশের অর্থনীতির নানা খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আমরা আলোচনা করি দেশের ব্যবসা বাণিজ্য এবং এর সম্ভাবনা নিয়ে, এবং আমাদের অনুষ্ঠানের প্রতি পর্বে একজন বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ থাকেন যিনি তার অভিজ্ঞতা শেয়ার করেন আমাদের সাথে। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে রাজস্ব খাত খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আর এই রাজস্ব খাতের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম কাস্টমস। আজ আমরা কথা বলবো আন্তর্জাতিক কাস্টমস দিবস 2025 নিয়ে। আর এই বিষয়ে কথা বলতে আমাদের আমন্ত্রিত অতিথি হয়ে এসেছেন জনাব খালেদ মোহাম্মদ আবু হোসেন, কমিশনার, কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা উত্তর। আমাদের আজকের বিষয় আন্তর্জাতিক কাস্টমস দিবস 2025। স্যার, আপনাকে স্বাগত জানাই আমাদের এই আয়োজনে। শুরুতেই কাস্টম দিবস 2025-এর যেটি প্রতিপাদ্য সেটিতে একটুখানি আলোকপাত করতে চাই। কাস্টমস ডেলিভারিং ওয়ান ইটস কমিটমেন্ট টু এফিসিয়েন্সি, সিকিউরিটি অ্যান্ড প্রসপারিটি, এটি হচ্ছে এবারের আন্তর্জাতিক কাস্টমস দিবসের প্রতিপাদ্য। এটাকে বাংলায় কনভার্ট করে একটা প্রতিপাদ্য করা হয়েছে, সেটি আপনার কাছ থেকে জানতে চাইব, এবং কেন এই বিষয়গুলোর উপর গুরুত্ব আরোপ করা হলো সেটি সম্পর্কেও একটু জানতে চাইব। ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে আন্তর্জাতিক কাস্টমস দিবস সম্পর্কে একটু প্রেক্ষাপট বা ইতিহাসটা একটু বলি। আন্তর্জাতিক কাস্টমস দিবস অ্যাকচুয়ালি ঘোষিত হলো ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন কর্তৃক, ডব্লিউসিও। ডব্লিউসিওর অ্যাকচুয়ালি উৎপত্তি হয়েছে 1953-তে স্টার্ট হয় কাস্টমস কোঅপারেশন কাউন্সিল হিসাবে, কিন্তু ফাইনালি ডব্লিউসিও হিসাবে নামকরণ হয় এটা 1994 সালে। এখন বর্তমান সদস্য এটার 186। তো প্রত্যেকটি দেশে কিন্তু এই আন্তর্জাতিক কাস্টম দিবস পালিত হয় প্রত্যেক বছর 26শে জানুয়ারি, এবং 2009 সাল থেকে এটা উদযাপিত হচ্ছে, এবং প্রত্যেক বছর একটা প্রতিপাদ্য বা স্লোগান বা থিম ডব্লিউসিও ডিক্লেয়ার করে, যেটা তার সদস্য দেশগুলো সেটা পালন করে, এবং সেই অনুযায়ী তারা তাদের কাস্টমস অ্যাডমিনিস্ট্রেশনকে সেইভাবে কমপ্লায়েন্ট করে। তো এবারের যে প্রতিপাদ্য বিষয়ে আপনি বলেছেন একটু আগে, তারপরে আমি আবার একটু বলি। কাস্টমস ডেলিভারিং ওয়ান ইটস কমিটমেন্ট টু এফিসিয়েন্সি, সিকিউরিটি অ্যান্ড প্রসপারিটি। বাংলায় আমরা এটাকে করেছি বাংলাদেশের মতো করে, যে কাস্টমস সেবায় প্রতিশ্রুতি, দক্ষতা, নিরাপত্তা, প্রগতি। তো এটার বিষয়ে আমরা একটু বলি যে মূল বিষয় হলো যে এফিসিয়েন্সি, সিকিউরিটি এবং প্রসপারিটি, এই তিনটার বিষয়ে যে কমিটমেন্ট, সেই কমিটমেন্ট নিয়েই কাস্টমস মূলত তার সেবাটা দেয় বা ডেলিভার করে, সেই উদ্দেশ্যে কিন্তু এটা বলা হয়েছে। তো এখানে এফিসিয়েন্সি, সিকিউরিটি, প্রসপারিটি কেন বলছে? এফিসিয়েন্সি হলো কাস্টমস অ্যাডমিনিস্ট্রেশনের যদি এফিসিয়েন্সি ভালো না হয় তাহলে কিন্তু সিকিউরিটি বিষয়গুলো এনশিওর হবে না, প্রসপারিটিও এনশিওর হবে না। সিকিউরিটি মিনস আমরা প্রথমে বলতে পারি ন্যাশনাল সিকিউরিটি, আমাদের এনভায়রনমেন্টাল সিকিউরিটি, হেলথ সিকিউরিটি, অর্থাৎ এক কথায় পাবলিক সিকিউরিটি, এটা কিন্তু বোঝায়। এখন এটার এক্সপ্লেনেশনে হয়তো আমরা যাব। আর প্রসপারিটি বলতে আমরা যদি সিকিউরিটি এনশিওর করতে পারি, কাস্টম তার সাথে আমরা জানি যে রেভিনিউ আদায় করে, বর্ডার কন্ট্রোল করে, তাহলে আলটিমেটলি দেশের প্রসপারিটিও কিন্তু তার উপর নির্ভর করবে। ডেফিনেটলি। তো আমি একটু বলি যে এফিসিয়েন্সি বাড়াতে গেলে মূলত কাস্টমস অ্যাডমিনিস্ট্রেশনগুলোতে আধুনিকতার ছোঁয়া দিতে হবে। অর্থাৎ আমরা যে ডেভেলপড কান্ট্রিগুলো বলি, যারা বেস্ট কাস্টমস প্র্যাকটিস যারা করছে দেশে, অন্যান্য দেশে, তাদেরকে আমরা দেশে সেই অনুকরণগুলো করি। আর ওয়ার্ল্ড কাস্টম অর্গানাইজেশনের কিছু গাইডলাইন কিন্তু আছে, যেটা তার মেম্বার কান্ট্রিগুলো ফলো করবে, সেগুলোর দিকে আমরা এগিয়ে যাচ্ছি। তো মেন যে পদক্ষেপ বাংলাদেশ কাস্টমস নিচ্ছে সেটা হলো কিছু মডার্নাইজেশন এবং অটোমেশন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো প্রথমত আমরা যে কাস্টম যে ক্লিয়ারেন্স প্রসিডিউর, সেটাকে অটোমেটেড করা। এই কাজটা শুরু হয়েছে অ্যাকচুয়ালি 2000 সাল থেকে কিন্তু বাংলাদেশ কাস্টমসে। আমরা অনেকেই জানি না বাংলাদেশ কাস্টমসের যে ক্লিয়ারেন্স প্রসিডিউর টোটালি কিন্তু অটোমেটেড। আচ্ছা। এবং এসআইকোডা ওয়ার্ল্ড নামে একটা সফটওয়্যার আমরা ইউজ করি, এবং আমাদের সবগুলো কাস্টম স্টেশনে সেটা ব্যবহার হচ্ছে। সেখানে শুধুমাত্র যে গুডস আমদানি হচ্ছে বা রপ্তানি হচ্ছে সেটাকে আইডেন্টিফাই করে তার যে হারমোনাইজ কোডটাকে আমরা সেট করি, আর ভ্যালুটা সেট করলে অটোমেটিক্যালি অ্যাসেসমেন্টটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এটা আমরা জানি যে এটা অটোমেটেড। এরপরে এই ক্লিয়ারেন্স প্রসিডিউর আসলে অন্য এজেন্সির কিন্তু অনেকগুলো ভূমিকা থাকে। যেমন যদি একটা এক্সপ্লোসিভ জাতীয় কোনো পণ্য হয় তাহলে সেটা এক্সপ্লোসিভ ডিপার্টমেন্টে একটা সার্টিফিকেট লাগে। কোনো কোনো পণ্যের ক্ষেত্রে আমরা জানি যে বিএসটিআই, তাদের সার্টিফিকেট লাগতে পারে, অ্যাটমিক এনার্জি কমিশনের সার্টিফিকেট লাগতে পারে। তো এই সার্টিফিকেটগুলোর জন্য যদি ওই এজেন্সিগুলোতে তারা যায়, যারা ইম্পোর্টার বা এক্সপোর্টার, তাহলে তাদের কিন্তু সময়ক্ষেপণ হতে পারে, বা এই কনসাইনমেন্ট ক্লিয়ারেন্সে বেশি সময় লাগতে পারে। এই জন্যও কিন্তু বাংলাদেশ কাস্টমস একটা
পদক্ষেপ নিয়েছে, আপনারা হয়তো শুনেছেন, বিএসডব্লিউ, বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো। অলরেডি এটা কিন্তু সফট লঞ্চ হয়েছে কিছুদিন আগে, অর্থাৎ এটা কাজ শুরু করেছে। অর্থাৎ কোনো আমদানিকারক একটা উইন্ডোতে, একটা জায়গায় সবগুলো এজেন্সির সার্টিফিকেট উনি অ্যাকুয়ার করতে পারবেন থ্রু অনলাইন। সো এটাও কিন্তু তার লিড টাইম কমানো বলেন বা আমদানি পর্যায়ে যে ক্লিয়ারেন্স প্রসিডিউর সেটা কমাতে পদক্ষেপ নিচ্ছে। মানে ওভারঅল যেটাকে আপনি বলছেন যে মডার্নাইজেশন করা এক্স্যাক্টলি, এবং অটোমেশনের বিষয়গুলোর কার্যকারিতা সম্পর্কে ওয়াকিবহাল, হ্যাঁ, আরো অনেকগুলো পদক্ষেপ আছে, আমরা হয়তো পর্যায়ক্রমে আসতে পারবো। নিশ্চয়ই 2000 সাল থেকে যেহেতু শুরু হয়েছে, এটা 2025 সাল, 25 বছর অনেকটা সময়। এই 25 বছরে আসলে অগ্রগতি কতখানি? এবং সেই সাথে আরেকটা প্রশ্ন আমি জুড়ে দিতে চাই, কাস্টম শব্দটার সঙ্গে কিন্তু সাধারণ মানুষের একটা ভয়ভীতি কাজ করে থাকে। সেটা কেন সেটা আমরা সবাই জানি, কিন্তু সমাধানটা আপনার কাছ থেকে জানতে চাইবো, কি কারণগুলো সামনে আসলে আসলে সেই ভয়ভীতিগুলো থেকে। হ্যাঁ, ধন্যবাদ। আপনি আগে মানে আমাদের যে 2000 সালের কথা বলেছিলাম, তখনও কিন্তু আমরা অ্যাসাইকুডা সফটওয়্যারটা ইউজ করতাম। মূলত এটা আংট্যাড, ইউনাইটেড নেশনসের একটা অর্গানাইজেশন, আংট্যাডের একটা সফটওয়্যার, প্রণীত সফটওয়্যার। এটা কাস্টমাইজ করে আমাদের দেশের মতো আমরা ব্যবহার করি। তো এরপরে অ্যাসাইকুডা প্রথমে আসলো, তারপরে 2003-04 সালের দিকে অ্যাসাইকুডা প্লাস প্লাস, অর্থাৎ প্রত্যেকটা ভার্সন কিন্তু হয়, আমরা সেগুলোকে কিন্তু আপডেট করছি, আমরা ব্যবহার করেছি। 2013 সালে এখন যেটা আমরা ইউজ করছি সেটা আমরা পাইলটিং করি, অ্যাসাইকুডা ওয়ার্ল্ড, এবং এটি কিন্তু ওয়েব বেসড। আচ্ছা, অর্থাৎ আমদানিকারক বা রপ্তানিকারক উনি ওনার বাসায় বসে বা যে কোনো জায়গায় 24 আওয়ার্স উনি ওনার ডিক্লারেশন বা সব কাজ ওখানে করতে পারেন। এবং কাস্টমস অফিসার যদি ঘরে বসেও কিন্তু এই কাজটা করতে পারেন প্রয়োজন বোধে, অর্থাৎ ওয়েব বেসড। এটা কিন্তু আমাদের বিশাল ডেভেলপমেন্ট। এবং আমাদের এর সাথে অনেকগুলো ভ্যালুয়েশনস, আমাদের অকশন, অনেকগুলো মডিউলের সাথে জড়িত। সুতরাং আমরা বলতে পারি একদম আপ টু ডেট ফর্মটা আমরা ইউজ করছি। আরেকটা ভার্সন এখন আছে, সেটাও হয়তো বাংলাদেশ স্টার্ট করবে আর কি। তো এখানে আমাদের অগ্রগতি আছে। আরেকটা প্রশ্ন বলছেন কাস্টমস সম্পর্কে মানুষের, যে সাধারণ মানুষের ধারণা বলতে পারেন বা ভীতি বলতে পারেন, নেতিবাচক ধারণা রয়েছে। হ্যাঁ, নেতিবাচক ধারণা। এখানে অনেকগুলো বিষয় আছে। আসলে আমি আমার ব্যক্তিগত বলবো যে হ্যাঁ, প্রথমত হলো যে পাবলিক পারসেপশন এবং সমাজে পারসেপশনটা কি। সমাজের পারসেপশন সাধারণতভাবেই দেখা যাচ্ছে হয়তো বা নেগেটিভ বা নেতিবাচক, কিন্তু কিছু কিছু বিষয় আছে হয়তো সব মানুষ পুরোটা না জেনে হয়তো নেতিবাচকভাবে চিন্তা করেন। সিম্পলি আমি একটা এক্সাম্পল দিতে পারি, এয়ারপোর্টে কাস্টমসের ফাংশন আছে, কিন্তু এয়ারপোর্টে যা কিছুই ঘটুক না কেন, যে কেউ মনে করো এইটার সাথে কাস্টমস রিলেটেড, কাস্টমসের দোষ, হ্যাঁ কাস্টমসের দোষ বা রিলেটেড যেটাই হোক, যেটা ভালো কাজ হোক বা খারাপ কাজ হোক, কিন্তু এখানে কিন্তু অনেকগুলো এজেন্সি একসাথে কাজ করে। যেমন কাস্টমসের ফাংশনটুকু হয় কি, যে একজন যাত্রী তার ব্যাগেজ এবং ইম্পোর্টেড যদি কিছু থাকে বা কিছু নিয়ে যাচ্ছেন, সেখানে ফরেন কারেন্সির বিষয় হতে পারে, স্মাগলিং হতে পারে, এইগুলো নিয়ে কাস্টমস ডিল করে। আচ্ছা, আর আপনি যদি বলেন সাপোজ, আমরা মাঝে মাঝে শুনেছি, এখন হয়তো এটা তেমন শুনি না, যে কারোর লাগেজ কেটে কিছু চুরি হয়ে গেছে। অ্যাকচুয়ালি এই দায়টা কিন্তু কাস্টমসের না, কারণ লাগেজ হ্যান্ডলিং কিন্তু কাস্টমস করে না। আচ্ছা, শুধু এটা অন্য একটা সংস্থা করে। সুতরাং সেই সংস্থার উপর হয়তো বর্তাবে আর কি। আমাদের ফাংশনটুকু তো অবশ্যই আমরা সেখানে আমাদের অ্যাকাউন্টেবিলিটি, রেসপন্সিবিলিটি, ট্রান্সপারেন্সি সেটা আমরা রাখবো, এবং সেজন্য কিন্তু কাস্টমস অনেকগুলো পদক্ষেপ নিয়মিতভাবে নিচ্ছে এবং টাইম টু টাইম এগুলোকে আপগ্রেড করছি, যাতে আমরা সেবার মান বাড়িয়ে ফেলি। আবার আরেকটু বলি যে এয়ারপোর্টের বিষয় নিয়ে যেহেতু আসছে, যে কাস্টমসকে দুইটা কাজ করতে হয়, কিন্তু একদিকে রেভিনিউ ফাঁকি যাতে না হয় বা স্মাগলিং না হয়, আবার সাথে সাথে আমাকে সার্ভিস দিতে হয়। তো দুটো কাজ কিন্তু অনেকটা কন্ট্রাডিক্টরি, সুতরাং ইটস টাফ টু ম্যানেজ। তারপরও যাত্রী সেবায় কিন্তু যাতে খুব দ্রুত আমরা সেবা দিতে পারি এবং ভালো সার্ভিস দিতে পারি, এই জন্য আমরা রিস্ক ম্যানেজমেন্টকে অ্যাপ্লাই করি। রিস্ক ম্যানেজমেন্ট অ্যাপ্লাই করলে আমরা হয়তো এমফাসাইজ করব যে কোনগুলোর উপর আমরা গুরুত্ব দিব, বাকিগুলোকে হয়তো আমরা গ্রিন চ্যানেল দিয়ে বের হওয়ার সুযোগ দিতে পারি এয়ারপোর্টগুলোতে। ইভেন এই প্রক্রিয়া কিন্তু আমার পোর্টের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করি। এক্স্যাক্টলি, আমি এই প্রসঙ্গে আসতে চাচ্ছিলাম যে আমরা তো গেল এয়ারপোর্টের প্রসঙ্গ, আমরা যদি একটু পোর্টের দিকে মনোযোগ দিই, সেখানেও কিন্তু কিছু বিষয় আছে যেগুলো ডিল করতে গেলে সেখান থেকে যে নেতিবাচক বিষয়গুলো উঠে আসে বা নিউজগুলো আমরা দেখতে পাই, সেগুলোও কিন্তু গণহারে দেখা যায় যে কাস্টমসের উপরই বর্তাচ্ছে সেই প্রশ্নগুলো। যেখানে আপনি মডার্নাইজেশনের কথা বলছেন এবং ই কমার্সের যুগে এখন অনেক প্রতিষ্ঠান আছে যারা ই কমার্স বিজনেস করছে, অনেক ক্ষেত্রে তার দেখা যায় যে বিভিন্ন ধরনের মালামাল ইম্পোর্ট করছে, এবং তাদের একটা কমপ্লেন থাকে তাদের কাস্টমার্সদের বা ক্লায়েন্টদের কাছে যে আমরা ঠিকঠাক মতো টাইমলি সেই প্রোডাক্টটা পাইনি জন্য আপনার হাতে তুলে দিতে পারছি না, এটা কাস্টমসের প্রবলেম। তো এগুলো তারা কেন বলছে এবং এগুলো থেকে আসলে কি করে? ধন্যবাদ, আপনি খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় আপনি করেছেন। আমরা এই জায়গাটা একটু বলি। হ্যাঁ, পোর্টের ক্ষেত্রে সব জায়গায় কিন্তু মূলত একটা এজেন্সি কাজ করে না, অফকোর্স একাধিক এজেন্সি আছে,
সুতরাং আমরা যদি একটু আইডেন্টিফাই করে দেখি যে কোন এজেন্সির কোন কাজ কতটুকু, সেই জায়গাটা ওই এজেন্সি কতটুকু তার সার্ভিসটা দিচ্ছে বা সেখানে তার ব্যর্থতা আছে কিনা, গাফিলতি আছে কিনা, তাহলে আমরা আইডেন্টিফাই করতে হলে বরঞ্চ সলভ করতে পারবো। কিন্তু গ্রসলি যদি দেখা যাচ্ছে আমরা মুখস্থ একজনকে দায়বদ্ধ করি তাহলে কিন্তু সলিউশনটা আসবে না। আমরা যদি আমদানি কনসাইনমেন্টের কথা বলি, বিশেষ করে পোর্টগুলোতে, যদি আমরা সবচেয়ে বড় যে পোর্ট সেটা হলো চিটাং পোর্ট, আমরা জানি সেখানে কাস্টমসের সবচেয়ে বড় অফিসটা সেখানে আছে। তো আমরা বলি এখানে সেবাদানে আমরা কি কি পদক্ষেপ নিচ্ছি। প্রথম কথা হলো যে এই কনসাইনমেন্ট ক্লিয়ারেন্সে কতটুকু সময় লাগছে তার জন্য এই ওয়ার্ল্ড কাস্টম অর্গানাইজেশন একটা টুলস আছে, যেটাকে আমরা বলি TRS, টাইম রিলিজ স্টাডি। অর্থাৎ আমরা নিজেরাই কিন্তু আমাদের এটাকে স্টাডি করব টাইম টু টাইম, যে আমার একটা কনসাইনমেন্ট ছাড় করতে কত সময় লাগছে কাস্টমসের সময়। আমরা স্টাডি করে দেখেছি যে এখানে যে টোটাল টাইম লাগে তার মধ্যে প্রায় 85% টাইম কিন্তু অন্য এজেন্সির কারণে, মানে তাদের জন্য, তাদের কাজের মধ্যে পড়ে। কাস্টমসের ফাংশনটুকু করতে মাত্র 15% টাইম লাগে। তাহলে সময়ের জন্য কতটুকু দায়বদ্ধতা আছে এখানে। আমরা নিজেদেরকে হয়তো এড়িয়ে যাব না টোটালি, আমাদেরও যেখানে আছে লুফল আছে সেগুলো কিন্তু আমরা অবশ্যই ডেভেলপ করব। কিন্তু অন্য এজেন্সি বলতে কি, হয়তো পোর্টের মধ্যেও কিছু সময় লাগতে পারে। আরেকটা কারণ হয় যে অন্য এজেন্সির, ওই যে আমি একটু আগে বলেছি যে সার্টিফিকেট লাগে বিভিন্ন ধরনের, সেই সব কমপ্লায়েন্সগুলো ছাড়া কিন্তু কাস্টমস কনসাইনমেন্ট কখনো কাস্টমস এটাকে ক্লিয়ার করবে না। 20টা সার্টিফিকেট ছাড়া, যেটা সার্টিফিকেট সাবমিট করার যোগ্য বা বাধ্যতামূলক, সেটা কিন্তু কাস্টমস ক্লিয়ার করবে না। সো সার্টিফিকেটটা পেতে কত সময়, সেটাও কিন্তু কাস্টমসের ঘাড়ে যদি চাপে তাহলে কাস্টমসেরই হবে। সেটাই। তো এইসব বিষয়ে অবশ্যই কাস্টম খুবই বলা যেতে পারে সচেতন। আমাদের আজকের বিষয় আন্তর্জাতিক কাস্টমস দিবস 2025 এবং আজকেই আন্তর্জাতিক কাস্টমস দিবস। তাই স্যারের কাছে জানতে চাইবো এই ব্যাপারে একদম খুঁটিনাটি খুব সাধারণ বিষয়গুলো জানতে চাই। পাবলিক সার্ভিসের দিক থেকে কাস্টমসের ক্ষেত্রে যে রুলস অ্যান্ড রেগুলেশনগুলো আছে সেগুলো কি কাস্টমস সঠিকভাবে ফলো করে, কিংবা এই টাইম কনজিউমিং কিভাবে করা যায়? যে কোনো রুলস অ্যান্ড রেগুলেশনের ক্ষেত্রে যিনি একজন পাবলিক যিনি আছেন, একজন সাধারণ নাগরিক যিনি আছেন, তিনি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে কাস্টমস দ্বারা কত স্বল্প সময়ের মধ্যে সেই সমাধানটা তিনি পাবেন? ওকে, সাধারণত দেখা যাচ্ছে আমাদের সাথে যে ইন্টারাকশনগুলো হয় বিজনেস পিপুলের আর সাধারণ মানুষের মধ্যে, আমাদের এয়ারপোর্টগুলোতে বা যেখানে যাত্রীরা যাতায়াত করে সেসব জায়গাগুলোতে সাধারণ মানুষের সাথে আমাদের ইন্টারাকশনগুলো হয়। কিন্তু তো একটু বিজনেস কমিউনিটির কথা বলি। বিজনেস কমিউনিটি যেহেতু বিজনেস শুরু করবেন, ওনারা তো নিশ্চয়ই কাস্টমস অ্যাক্ট বা বিধিবিধান সম্পর্কে জ্ঞাত হয়ে ওনার ব্যবসাটা শুরু করেন। তো সেক্ষেত্রে প্রথম কথা হলো এই বিধিবিধান বা অ্যাক্টে কি আছে সে বিষয়গুলো এখন খুব সহজে কিন্তু জানা যায়। আপনি জানেন এখন যেহেতু আমাদের এটা ডিজিটাল যুগ, যেমন জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইট আছে, প্রত্যেকটা দপ্তরের ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটগুলোতে কিন্তু আমাদের কাস্টমস অ্যাক্ট রিলেটেড যত রুলস আছে বা কোনো আদেশ যদি হয় সেগুলো সেখানে ইজিলি পাওয়া যাচ্ছে। সুতরাং সেটা দেখে ওনারা জ্ঞাত হন। আর সাধারণ মানুষের মধ্যে যদি আমরা পাবলিক হিসেবে যদি বলি, সাধারণ বা যারা আমজনতা তাদের ক্ষেত্রে, সেখানে এয়ারপোর্ট দিয়ে যাতায়াত করতে গেলে বা ইভেন কোনো যদি ল্যান্ড স্টেশন দিয়ে যাতায়াত করেন, তাহলে সেক্ষেত্রে ব্যাগেজ রুলসটাকে ফলো করতে হয়। ব্যাগেজ রুলসটাও কিন্তু জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যায়। একটু খোলাসা করে জানাবো প্লিজ ব্যাগেজ রুলসটা। ব্যাগেজ রুলসের কথা বলছেন, হ্যাঁ, ব্যাগেজ রুলস নিয়ে অনেকের অনেক আগ্রহ। আসলে ব্যাগেজ রুলসে যেটা বলা আছে, এই ব্যাগেজ রুলসটা মেইনলি ফলো করা হয় আমাদের দেশের যাত্রীদের জন্য, অর্থাৎ যারা অপর্যটক, নন ট্যুরিস্ট, দে আর নট ট্যুরিস্ট। আমরা তো নন ট্যুরিস্ট, আমরা ট্যুরিস্ট না, আমরা যখন আমাদের দেশে আসি বা যাই আর কি। তো এই কারণেই খুব সুন্দর করে একটা ব্যাগেজ রুলস কিন্তু বলা আছে, সেখানে রুলস রেগুলেশনস বলা আছে যে একজন ব্যক্তি বা একজন অর্থাৎ যাত্রী কতটুকু অর্নামেন্টস অনেকে আনতে চান, কতটুকু আনতে পারবেন, উনি ইলেকট্রনিক আইটেমস বা মোবাইল বলেন কয়টা আনতে পারবেন বা আদৌ আনতে পারবেন কিনা, একটা ল্যাপটপ আনতে পারবেন কিনা, কোনো কিছু ট্যাক্স দিয়ে আনতে পারবেন কিনা, সুনির্দিষ্টভাবে সেখানে বলা আছে। তো কিছু কিছু বিষয় একটু বলে, যেমন গোল্ডের ক্ষেত্রে বলা আছে, গোল্ডের ক্ষেত্রে কিন্তু এই ব্যাগেজ রুলটা প্রায় আপডেট হয়। আচ্ছা, বর্তমান যে বিধিবিধান আছে সেটা হলো যে 100 গ্রাম অর্নামেন্টস একজন যাত্রী আনতে পারেন, 100 গ্রাম। তো 100 গ্রাম অর্নামেন্টসের মধ্যে যদি এমন হয় যে উনি একই ধরনের অর্নামেন্টস 12টার বেশি আনছেন, সেটা কিন্তু তখন সেটার উপর ট্যাক্স করা হবে। কারণ হলো সে মনে করছে তখন বিজনেস করার জন্য আসছে। যাত্রী সুবিধাটা দেওয়া আছে কেন, যে যাত্রী হিসেবে উনি সুবিধাটা পাচ্ছেন। তো এই কারণেই কিন্তু হয়তো কিছু সুবিধা দেওয়া আছে, কিছু শর্ত আছে সেখানে। একটা মোবাইল ফোন উনি আনতে পারেন ট্যাক্স ফ্রি, কিন্তু সেটা বেশি হলে অবশ্যই আনতে পারবেন না। তারপরে যদি হয়তো আমরা পোশাক নিয়ে আসি, পার্শ্ববর্তী দেশে গেলে আমরা অনেক সময় গার্মেন্টস আইটেম নিয়ে আসি, কিন্তু একটা জিনিস এখানে নির্দিষ্ট করে বলা নেই কতটুকু, কিন্তু এটা বলা আছে যে বাণিজ্যিক পরিমাণ হলে এটা ব্যাগেজ হিসেবে ট্রিট হবে না। ব্যাগেজ বলতে, ব্যাগেজের ডেফিনেশন হলো উনি শুল্কমুক্তভাবে নিতে পারবেন। অর্থাৎ ব্যাগেজ হলো আমার ব্যক্তিগত ব্যবহার্য জিনিসপত্র।
সো এই জিনিসগুলো বুঝলে হবে। যেমন সাধারণ নাগরিক যারা আছেন বাংলাদেশে তাদের আসলে সেই ব্যাগেজ রুলসটাও জানতে হবে, তাহলে তারা বুঝতে পারবে। এই জন্য এটাকে ইজি করার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে ইজিলি যে কেউ ব্যাগেজ রুল সার্চ দিলে উনি পেয়ে যাবেন কিন্তু সেখানে। সো এইটা আমার মনে হয় যারা একটু সচেতন বা বাইরে যান বা আসেন যদি একটু দেখে নেন তাহলে ইজি হয়। তো এই অনুষ্ঠানে হয়তো আমরা আরো ডিটেইলস বলতে পারবো না আর কি। আন্তর্জাতিকভাবে কাস্টমসের ক্ষেত্রে কোন জায়গাটায় পিছিয়ে আছি, কোন কোন বিষয়গুলোতে আমাদের আরেকটু সজাগ থাকা উচিত, যাতে করে আসলে আমরা সেই স্ট্যান্ডার্ডে উন্নীত হব এবং আমরা সার্ভিসের জায়গাগুলো থেকে অনেক বেশি উন্নতি জায়গায় থাকবো এবং যারা কাস্টমসে আছেন তারাও সতর্ক হবেন। আমরা একটা খুব মানে হাইলি ডেভেলপড কান্ট্রির সাথে তাদের থেকে একটু পিছিয়ে হতে থাকতে পারি, বাট নিয়মিতভাবে কিন্তু আমরা এগুলো করছি, কন্টিনিউয়াস প্রসেস। আর এর সাথে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হলো যারা আমরা পিছনে কাজ করছি মানুষ হিসাবে তাদেরকে ডেভেলপ করা। তার জন্য নিয়মিতভাবে আমাদের কিছু ট্রেনিং আছে, দেশের বাইরেও আমাদের ট্রেনিং হয়, দেশের মধ্যে তো আমরা ট্রেনিং পাচ্ছি। দেশের বাইরে ট্রেনিংগুলো হয়তো লিমিটেড, কারণ সেগুলো দেখা যাচ্ছে বিদেশি বিভিন্ন সংস্থা বা দেশ যখন আমাদেরকে ফান্ডিং করে তখন আমাদের জন্য সুবিধা হয়। বাট অভ্যন্তরীণভাবে নিয়মিতভাবে আমাদের একাডেমি আছে, সেখানে ট্রেনিং হচ্ছে, জাতীয় রাজস্ব বোর্ড বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। আর আমাদের প্রত্যেকটা অফিসে, ফিল্ড অফিসে আমরা ইনহাউস ট্রেনিংয়ের ব্যবস্থা করি, যাতে আমাদের অফিসারদের আমাদের যে আইন কানুন সম্পর্কে ভালো জানাতে পারি। ইভেন মোটিভেশনাল প্রোগ্রামগুলো আমরা করি, যাতে মানসিকভাবে উনি ভালো সেবা দিতে এবং ট্রান্সপারেন্ট হয়ে সেবা দেন, তাদের জন্য জি অ্যাকাউন্টেবল হয়ে সেবা দেন, সেটার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করি। খুব দারুণ পদক্ষেপ আমি বলবো যে, এবং এভাবেই বাংলাদেশের কাস্টমস এগিয়ে যাক। পাবলিক সার্ভিস বলি, যারা বিজনেস পার্সন আছে তারা বলি, যারাই হোক না কেন, তারা যেন কাস্টমসের থেকে সেবাটা এমনভাবে পায় যে কাস্টমস সম্পর্কে যে নেতিবাচক ধারণাটা সাধারণের মধ্যে বিরাজ করে সেটা আসলে দ্রুত যেন খুব ইতিবাচকভাবে সবার সামনে এসে ধরা। আজকের বিষয়বস্তু আন্তর্জাতিক কাস্টমস দিবস 2025। বাংলাদেশ যখন ডেভেলপিং কান্ট্রিতে গিয়ে পৌঁছবে একেবারে রুলস অ্যান্ড রেগুলেশনস অনুযায়ী, তখন বেশ কিছু বিষয় চেঞ্জেস আসবে। যেই বিষয়গুলো হচ্ছে, যেমন আমরা অনেক জায়গায় আছে শুল্ক ছাড়া আমরা আমাদের পণ্য বিনিময় করতে পারছি, এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারছি, সেই জায়গায় আরও বেশি রুলস অ্যান্ড রেগুলেশনস বসবে। তো সেই ক্ষেত্রে কি আপনি বিজনেস পার্সনদেরকে কোথাও কোনো অ্যাওয়ার করতে চান, সচেতন করতে চান? থ্যাংক ইউ, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যে ডেভেলপিং কান্ট্রি যখন হয়ে যাব, আমরা যে ট্যারিফ সুবিধাগুলো বিভিন্ন দেশে পাচ্ছি এখন, সেগুলো অনেক জায়গায় হয়তো পাবো না। সেক্ষেত্রে বিজনেস কমিউনিটিতে তারা সজাগ আছে, কারণ তারা কিন্তু মোর স্মার্টার দ্যান কাস্টমস, সেটাই হওয়া উচিত আর কি। তো কাস্টমসকেও অবশ্যই স্মার্ট হতে হবে। আমাদের স্মার্টনেসটা এই জায়গায় হবে যে আমরা যাতে আরও বেশি ফ্যাসিলিটেট করতে পারি। আমরা লিড টাইমের কথা জানি, যেমন গার্মেন্টসের এক্সপোর্ট যখন হয় তাদের লিড টাইম যত কমানো যাবে, বায়ার তার প্রতি বেশি আকৃষ্ট হবে। সো কাস্টমস এক্ষেত্রে সজাগ আছে। লিড টাইম কমানোর জন্য আমরা মূলত অটোমেশনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার বা টুল, সেটা আমরা ব্যবহার করি। এবং বিজনেস কমিউনিটিকে আমরা বিভিন্ন সময় কিন্তু আমাদের রুলস বা এ সম্পর্কে কিন্তু তাদেরকে অবগত করি, এবং আমরা এটাকে বলি যে স্টেক হোল্ডার কনসালটেশন। এটা অলওয়েজ কিন্তু নিয়মিতভাবে এনবিআর করছে, প্রত্যেক বাজেটের আগে তো করেই। আর সবচেয়ে বড় দরকার হলো আমাদের নিজেদেরকে কনসাল্ট করা, আমাদের নিজেদেরকে মোটিভেট করা, আমাদের মন মানসিকতা চেঞ্জ করে আমরা যাতে খুব দ্রুত সেবাটা দিতে পারি। এবং সেক্ষেত্রে গাফিলতি তো নয়ই, বরঞ্চ আমি অনুধাবন করব যে কিভাবে তাকে আমি 1 ঘন্টা আগে তার কনসাইনমেন্টে রিলিজ করে দিতে পারি কিনা। এই ব্যাপারে আমরা সচেতন, আমাদের অফিসারদেরকে আমরা সেভাবে মোটিভেট করছি নিয়মিতভাবে। স্যার, ওভারঅল আপনি আমার মনে হয় যে প্রত্যেকটা পয়েন্টে খুব ধরে ধরে ব্যাখ্যা করেছেন, কোনো কিছু সেরকমভাবে জানার নেই। তবে যাবার আগে আসলে সর্বোপরি একটা প্রশ্ন যেটা না করলেই নয়, সেটা হচ্ছে যেহেতু কাস্টমস বাংলাদেশের খুবই একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, একই সঙ্গে ট্যাক্সেশনের বিষয়টি এবং পাবলিক সার্ভিসের বিষয়টি দুটোই তাদেরকে খেয়াল রাখতে হয়। সেক্ষেত্রে ওভারঅল বাংলাদেশের যে ইকোনমিক গ্রোথ, সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সামনে কাস্টমস আর কি ভূমিকা পালন করতে পারে? খুব গুরুত্বপূর্ণ এবং কঠিন প্রশ্ন বটে। আপনি একটা বিষয় বলেছেন কিন্তু, যে একদিক দিয়ে আমাকে সার্ভিস দিতে হয়, আবার কাস্টমস রেভিনিউ কিন্তু প্রায় 30%-এর মতো টোটাল রেভিনিউ কালেকশনের মতোই আছে। যদিও পর্যায়ক্রমে এই কাস্টম ডিউটিগুলো কমিয়ে আনতে হবে, এটা হলো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের কিন্তু এটা কিছু বাধ্যবাধকতা আছে। সুতরাং আমাদের এখন কাস্টম ডিউটি সর্বোচ্চ আছে 25%, এটাকে কমিয়ে আনতে হবে। সুতরাং রেভিনিউ আদায়ে হয়তো আমাদের রেভিনিউ আদায়টা কমে যেতে পারে কাস্টমসের, বাস কাস্টমসের অতি গুরুত্বপূর্ণ বিষয় হলো বর্ডার কন্ট্রোল, ন্যাশনাল সিকিউরিটি, যেটা প্রথম দিকে আমি বলছিলাম, হেলথ সিকিউরিটি, আপনার সোশ্যাল সিকিউরিটি, এগুলো নিয়ে প্রত্যেকটা জায়গায়। অর্থাৎ কাস্টমস একটা কনসাইনমেন্ট সারকরণে যদি কোনো ভুল করে বসে বা অসাবধানতাবশত কিছু হতে, তার জন্য ন্যাশনাল সিকিউরিটি হ্যাম্পার হতে পারে। সো এই বিষয়ে আমাদের কনসাস হতে হবে, আমরা কিন্তু হচ্ছি। আর
যেহেতু দুইটা একদিক দিয়ে রেভিনিউ আদায় আরেকদিক দিয়ে সার্ভিস দিতে হয়, সুতরাং একটু কন্ট্রাডিক্টরি, এই জন্য আমাদের জন্য একটু টাফ হয়। কিন্তু এই কারণে দেখা যাচ্ছে যে আমাদের পারসেপশনও কিন্তু এই কারণেই খারাপ হয়, কারণ দুটো কাজ একসাথে করা মুশকিল। আমি একদিক দিয়ে তাকে সেবা দিব, আবার তার পকেট থেকে টাকা আদায় করবো, তো দুটো কাজ একদিক দিয়ে হবে। তো মূলত যেহেতু রেভিনিউ আস্তে আস্তে কমে যাচ্ছে, তো সাথে সাথে আমাদের আদার্স যে ফাংশনগুলো সেগুলো আমরা আরও বেশি মনোনিবেশ করতে পারবো। আর পাশাপাশি হলো বাংলাদেশ কাস্টমস কিন্তু কাস্টমসের পাশাপাশি ভিএটি যেটা ভ্যালু অ্যাডেড ট্যাক্স সেটাও অ্যাডমিনিস্টার করে। সেই জায়গাটাতে বাংলাদেশ কাস্টমসকে আরও বেশি ডেভেলপ করার দরকার আছে, কারণ ভিএটির ক্ষেত্রগুলো পর্যায়ক্রমে বাড়তেই থাকবে, ভিএটি রেভিনিউ বাড়তেই থাকবে। তো সেইখানে যদি আমরা আরও ডেভেলপ করি তাহলে নিশ্চয় আমাদের যে জিডিপি সেটাতে আমরা আরও বেশি কন্ট্রিবিউট করতে পারবো। আর আরও বেশি কন্ট্রিবিউট করা মানে আমরা ইকোনমিতে কন্ট্রিবিউট করতে পারবো। নিশ্চয়ই স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় যে আপনি সবগুলো প্রশ্নেরই একেবারে যথাযথ জবাব দিয়েছেন, এবং একজন সাধারণ নাগরিকের জায়গা থেকে আমি বলবো যে সবার জন্য সেটা সহজবোধ্য হয়েছে। ওয়ার্ল্ড কাস্টমস ডে 2025 বাংলাদেশের জন্য অনেক বেশি কল্যাণকর হোক, এটাই আমার পক্ষ থেকে চাওয়া। খুব ভালো থাকবেন, আমাদের অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে এসেছেন, অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ, এবং বৈশাখী টিভিকে আমি ধন্যবাদ জানাচ্ছি এখানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং বলার সুযোগ দেওয়ার জন্য, এবং বৈশাখী টেলিভিশনের দর্শকদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আজকের আয়োজন। আজকের বিষয়বস্তু ছিল আন্তর্জাতিক কাস্টমস দিবস 2025। সাথে ছিলাম আমি তাসনুভা মোহনা। এবারে বিদায় নেবার পালা। আর বিদায় নেবার আগে জানিয়ে দিচ্ছি, বৈশাখী টিভির সব অনুষ্ঠানের আপডেট পেতে ভিজিট করুন youtube.com/বৈশাখী টিভিবিডি, এবং আমরা আছি ফেসবুক পেজেও। আমাদের ফেসবুক পেজ facebook.com/বৈশাখী টেলিভিশন। এছাড়া যদি কেউ বৈশাখী টিভি অ্যাপ ডাউনলোড করতে চান, গুগল প্লে স্টোরে চলে যান, বৈশাখী টিভি লিখে সার্চ দিন। ভালো থাকুন, দেখা হবে আগামী পর্বে।